আসসালামু আলাইকুম। তবে রুমে ঢোকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল। নিপার স্বামী শার্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে। নিপাও পেটিকোট পরেতেছে, তবে হাঁটু অবধি পরেছে মাত্র, পুরোপুরি পরেননি। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা আর সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরে যে মেয়েটা প্রাইভেট ফিজ আমি দেখার চেষ্টা করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম, সেই মেয়েটি আজ অন্য পুরুষের সাথে এইভাবে। আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো, তবুও যা পারবো বলছি। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করেছিলাম। এতদিন মুভি বা গানে শুনতাম, কবিতাতে ও শুনতাম, নারীর কষ্টে বুকে বাম পাশের ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয়। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকটাকে ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকা শক্তি পাইনি। আমি সেখানে বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এইভাবে রূপ বদলাতে পারে কিভাবে? এদিক বাড়িতে হামলা করার নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশ দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিট রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেক পুলিশ দেখে পাই। আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকে পড়েছিলাম আমি আর 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি নিপার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। অবিশ্বাস। ওই সময়ে আমার সত্যি বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভেতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে আমি একদম শান্ত বসেছিলাম, তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতে থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে মা বাবা আমাকে বের করেছিল আমি জানি না। কোনো উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছুই টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হদিস ছিল না। জেলে এই 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন? আমি এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি একটাও জানি, এই সময়ে আপনি নিজেকে চিনবেন না। আপনার ধ্যান থাকবে ও মেয়েটাকে ঘিরে। আমরা কিভাবে 5 দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভাবছিলাম, পুনরায় দিনের কথাগুলো স্মরণ করছিলাম। এই ভাবনায় আর স্মরণে আমার সময়ের মরণ হয়ে গেছে। টের পাইনি কখন 5 দিন বলেছে। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারো সাথে 2-4টে কথা বলিনি। কি বলবো? আমার কথাটা বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছামতো চিৎকার দিয়েছি। আমার একটি চিৎকার নিপার সাথে কাটানো 8 বছরে দেখতে পাচ্ছিলাম। মনের সব কষ্ট আজ ওড়াতে চাচ্ছি। জানি লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু আমি এটাই জানি, এই চিৎকারে তারও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো। আমার দিনটা পুরো এক ঘরে হয়ে গিয়েছে। একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম। 15 দিন পর নিপার বিয়ের আজ 20 দিন। আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া ভাইয়া, নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম না। খুশি হয়েছি নাকি আফসোস করেছি আমি বুঝতেও পারছিলাম না। আমি কোনো রিয়াকশান দেব। হতভাগ হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ, কিন্তু ছোট ভাই কোনো উত্তর দিতে পারেনি। সে শুধু ছাড়াছাড়ির খবরটা পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হয়ে চলে যাচ্ছিলাম, তখন আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে, সেই মেয়েটার জন্য তুই এখন ছুটে যাচ্ছিস?
আমরা আমার সম্মানের কথা একবারও ভাবলি না? আমার কোনো মূল্য নেই তোর কাছে? মানুষ আমাকে বাজে ছিছি করে যাচ্ছে। আমাদের কথা বাদ দে, অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত অবিচার অপমান করার পরও তুই ছোট লোকই কেন করছিস বাবা? সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায়, আর যাইনি আমি। কার জন্য বা যাব যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য? তবে ছাড়াছাড়ি কারণটা আমার জানতে ইচ্ছা হয়েছিল। বাবার কথায় সেটাও আর জানতে চাইলাম না। সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনার এইভাবে শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল। ঘটনা যেন মাত্র শুরু হয়েছে। 23 দিনের মাথায় ঘটে আর এক দুর্কল্পনা ঘটনা। সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাইরে আলো পড়েছে বুঝে যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের বাম পাশটা চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে চাই, কিন্তু জগে পানি না থাকায় জগ নিয়ে হাঁটা ধরি কলপাড়ের দিকে। যখন আমি দরজা খুলে বের হলাম, দেখতে পাই আমাদের উঠোনে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখে নিজে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুকটি হয়ে গেছে। গালের মাংস ঢুকে গেছে, হাড্ডি সব ভাসা দিয়েছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চিকেন হয়ে যা কল্পনাও করা যায় না। এই নিয়ে আমি নিপার 3টে রূপ দেখলাম, একটা প্রেমের সময়, একটা তার বিয়ের সময়, আর একটা এখন। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জকের শব্দে হয়তো বাবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে রূপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছে। আমার কিছু বুঝে ওঠার আগে বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠি আঘাত করে। নিপা লাঠির বাড়ি খেয়ে আমার দিকে অনেক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলে জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশি জামাই নিয়ে খুশি ছিলিস তো? আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হয় আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাড় ধরে ধাক্কাতে শুরু করে। আমি তাকিয়ে হন্ত হয়ে শুধু দেখছিলাম। বাবা নিপার ঘাড় ধরে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে যায়, এরপর ছেড়ে চলে আসে। কিছুক্ষণ পরে নিপার পরিবারও সেখানে এসেছিল। তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে। হয়তো ভাবছেন এটা অন্যায়, একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ইত্যাদি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালোবাসার মানুষ একটা অন্য পুরুষের বিছানায় যদি যায়, তার সাথে কয়েকদিন সংসার করে সতীত্ব দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? একটা মেয়ে যত কালো হোক, ওই মেয়ের সতীত্ব যদি প্রিয় মানুষ না পায়, তবে এটার চেয়ে বড় যন্ত্রণা পুরুষ মানুষের নেই। বাড়িতে আমার দিন কেটে যায় আর কয়েকদিন। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময় আমি জানতে পারি গত 28 দিন কী হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্য একজনের জানাই যুক্ত হতে দিব্যবোধ করি না। আর সত্যি বলতে, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই। শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটিও এক প্রকারে ভুলে গিয়েছিলাম আমি। ওর চাচাতো ভাই আমাকে মারধর করলেও মৃত্যুর জানলায় না গিয়ে গেলে বেয়াদবি হবে। তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখি, আমরা মাথায় বাজ ভেঙে পড়ে। এত কুচ্ছির চেহারা কারো কীভাবে হয়? এই ছেলে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম, গাল ভর্তি মাংস আর ফর্সা স্বাস্থ্যের মালিক।
অথচ এখন তাকে 80 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালের মাংস নেই বললেই চলে, কঙ্কাল চিনের তো? হ্যাঁ, পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা, কালো হয়ে আছে পুরো চেহারা। চোখ দুটো এত ভিতরে ঢুকে গেছে যেন আঙুল দিয়ে স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারায় দেখে আমার মন করে ব্ল্যাক ম্যাজিকের কথা। তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে। ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে? ভয় পেয়ে যাই আমি, রাগের মাথায় কি না কি করেছি। কিন্তু এসব তো আমি চাইনি না, আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না। কেন? আর সে কি আমার জন্য মরেছে? সত্য না হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি। জানাজার এলাকায় আরও অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধুও আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি বন্ধু রিফাককে নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার চাচাতো ভাই কিভাবে মরেছে। তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার দুনিয়া তো ভোঁ ভোঁ করে ঘুরছিল। রিফাত যেভাবে বলেছে আমি সেইভাবে বলছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুই যেদিন জেলে গিয়েছিলিস, সেদিন রাতে নিপার চাচাতো ভাই প্রচণ্ড বমি করে। রাতে তাকে হসপিটালে আনা হয়, কিন্তু লাভ হয়নি। কিছুক্ষণ পর পর বমি করে যাচ্ছিল। ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ততক্ষণের মতো কেটে পড়ে। সেদিন রাতে বাড়িতে আসার পর রিফাত অস্বাভাবিক আচরণ শুরু করে। বারান্দায় গিয়ে নিজে কি যেন বলে যাচ্ছিল। ওর পরিবার কিছু জিজ্ঞাসা করলে সে শোনে না, শোনার ভান করে, মানে কেমন একটা ঘুরে ঢুকে গেছে। আবার পরের দিন সকালে সে নিজের হাত নিজের কামড়াতে শুরু করেছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। 2 দিন রেখে আবার বাড়িতে নিয়ে আসে। তখন আবার পাগলামি শুরু করে, কাকে যেন ডাকে সে। আবার বাতাসে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, কে আপনি? কেন আসেন? আমি কি ক্ষতি করেছি? এসব বলার পর পরিবার বুঝে যায় যে জিন ভূতের কবলে পড়েছে। এতটুকু বলে রিফাত চায়ের কাপ চুমুক দেয়। আমি এক মনে ওর কথা শুনে যাচ্ছিলাম। আবার বলতে শুরু করে, গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল। তিনি নিপার চাচার বাসায় পা রাখার সাথে সাথে নিপার চাচাতো ভাই জোরে জোরে চিৎকার দিয়ে শুরু করেছে। আর ইচ্ছা মতো ইমাম সাহেবকে পাগলামলি করে যাচ্ছিল। যদি বোঝাতে যাই, ইমাম সাহেবের মা নিয়েও সে গালাগালি শুরু করে। ইমাম সাহেব বাসার ভিতরে এসে কী করেছিল তা আমরা আর বলতে পারবো না। তবে ভিতরে আমার নিপার চাচাতো ভাইয়ের প্রকাণ্ড চিৎকার শুনেছিলাম। কিছুক্ষণে সে ইমাম সাহেবকে গালিগালাজ দিচ্ছিল, আবার কিছুক্ষণে যন্ত্রণার চিৎকার দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা রুকিয়া কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয়। এবার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন, আপনাদের ছেলেকে কেউ কালো জাদু করেছে। কে করেছে তা বলতে পারবো না, তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে। আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান। ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজের খোঁজ লাগান। ততদিন নিপার চাচাতো ভাইয়ের পাগলাম অনেকটা বেড়ে যায়। একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে। অর্থ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে, তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনে কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটায়। এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি যেন করে। এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটফট করছিল। অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজায় বলতে তেলে একটা ইঁদুর ভাজা হলে যেমন হবে ঠিক তেমনি। এই দৃশ্য দেখে যেন আমি বমি বের হতে যাচ্ছিল। ধীরে ধীরে মোট 2টি ভাজা ইঁদুর বমির সাথে বের হয় ওর।
তারপর সে শান্ত হয়ে যায়। এতটুকু বলে রিপাত একটু ব্রেক নেয়। আমি বুঝতে পারছিলাম ওর এখন পেটে গুড়গুড় করছে। কিছুক্ষণ চুপ থেকে রিপাত আবার বলতে শুরু করে, সেদিন রাতে নিপার চাচাতো ভাই ভালো হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলে যায়। যাবার সময় বলে, নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে। কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে। আপাতত রোগী সুস্থ। এতটুকু বলে তিনি চলে যান। আমরাও যে যার মতো চলে আসি, কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান। বিকেলে আমার মা ওদের বাড়ি থেকে আসে। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, কবিরাজ কিছু কি জানিয়েছে কি না। মা আমায় কথার উত্তর দেয়, না, কবিরাজ ফোন নাকি সকাল থেকে বন্ধ। দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলেছে সে এই কাজ করতে চায় না। এতটুকু শুনে আমরা অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেলেও যেন একটা সবার কাছে রহস্যর মতো। নিপার চাচাতো ভাইও যেহেতু সুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারে কেউ বেশি গা নেয়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। চালের মাংস ভিতরে ঢুকতে থাকে, চোখও ভিতরে চলে যেতে থাকে। চোখের চারপাশে কালো দাগ পড়ে চুল উঠে যেতে থাকে। এর মধ্যে আমার নিপার স্বামীকে নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়িতে রেখে যায়। নিপার চেহারা একরকম ছিল, অর্থ নিপার চাচাতো ভাইয়ের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ঢুকতে থাকলো। কিন্তু নিপার চেহারা না বদলায় ও নিপার চাচাতো ভাইয়ের চেহারা প্রচুর কুৎসিত হতে থাকে, আর শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে। একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল সে। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো। রেফাতের মুখে সবটা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই। তখন এতটা অসহায় হয়ে গিয়েছি যে যা মুখে বলার মতো না। চায়ের দোকানে বিল পরিশোধ করে সেদিন আমি বাড়িতে চলে আসি। আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমিও তো এত ভয়ঙ্কর চাইনি যে নিপার সংসার হোক আবার তা ভেঙে যাক। এত কিছু আমার মনেও ছিল না। নিপার আমার কাছে ফিরে এসেছে, ঠিক আছে, আমি মেনে নিতাম, তবে তার তো সতীত্ব হারিয়েছে, আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি। আমি তাকে কালো জাদু করে এনেছি। এখানে এখন সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছে। আমি এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু বাবার এটি মানবে না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনো মূল্যায়ন করে না। আমাকে তো প্রবেশ সাথে বাসা থেকে বের করে দেবে। উভয়ত্ব না পেয়ে আমি বাড়িতে যাই, সে কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মা তো মনে পড়েছে ওই কিতাব সেদিন আমার রুমে রাখিনি। নিপার যন্ত্রণায় নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা মনে নেই। আম্মাকে জিজ্ঞাসা করার পর আব্বা আমায় কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলিস, বইটা মাটিতে রেখে চলে গিয়েছিলিস হয়তো। তোর কলেজের কোনো বই, তাই আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আব্বা বুঝতে পারেনি ভেবে কিছুটা খুশি হয়ে আমি আব্বার থেকে কিতাব নিয়ে চলে আসি রুমের মধ্যে। দোকান থেকে ওই 4টে মোমবাতি এনে আমি সেই শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়াছিলে ঠিক সেইভাবে 4টে মোমবাতি জ্বালাই। এরপর গা নাপাক করে কিতাবটা পড়তে থাকি। বাংলা লেখা থাকলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে। বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল, তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যে কারো কণ্ঠস্বর আমার কানে এসে লাগে। কতক্ষণগুলো ছিল এমন। আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ, আপনি কি যে সে
যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিকে করেছিলাম। জেন মালিক, আমি আপনার দাস বলছিলাম। আমি চাই এই জাদু কেটে দিতে। নিপা তার শ্বশুর বাড়িতে ফিরে যাক আর তার স্বামী সব মেনে নেবে। ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এই বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। অর্থ আমাকে আরও একটা বলি দিতে হবে। জনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে কাটা দিয়েছে। আর কাকে আমি কিভাবে এই যন্ত্রণা দেব? আমি থতমত খেয়ে বললাম, কারো জীবন দেওয়া ছাড়া কাজ করবে না আপনি? মালিক, আপনার সব হুকুমের আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে। যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই নেবেন? এতটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হয়ে অনেকটা আমার উত্তর না দিয়ে সে চলে গেল কেন? কথা ও ভুল করেনি তো? প্রথমবারে যখন করেছিলাম তখন তো এইভাবে চলে যায়নি। আমি কিতাবের সামনে রেখে আবার পড়তে শুরু করি। তাকে আবার ডাকি। অনেকক্ষণ পরে মোমবাতি যায় নিভে। আবার আমি শুনতে পাই, আমাকে ডেকেছেন মালিক? উত্তরে না দিয়ে চলে গেছো কেন? আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপরে আক্রমণ করার আগে চলে গিয়েছি। আপনি আমার মালিক হন। ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন, যে অন্যকে আর অত্যাচার করে অনেক, মানে সবচেয়ে খারাপ ব্যক্তি যে আছে, আর জীবন নিয়ে নিন। ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে।